প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো যাই হোক, তোমরা জানো আমরা আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করছিলাম এবং এখানে ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে এবং তার গাণিতিক ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্কিত আমাদের কিছু গাণিতিক ব্যাখ্যা এবং কিছু বেসিক টপিক আমরা এখানে আলোচনা করব এবং সূত্রগুলো দেখাবো যেন তুমি অঙ্কগুলো করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম যে যে কোনো একটা ক্যাটায়ন, এই ক্যাটায়ন যে চার্জ বহন করবে সেই ক্যাটায়নের এক মোল আমাদের ক্যাথোড তড়িৎদ্বারে জমা হতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে, মনে আছে কিনা, সেটাই হলো, অর্থাৎ যত ফ্যাট বিদ্যুতের প্রয়োজন হবে সেটা হলো তার চার্জ। মনে আছে আমরা গত ক্লাসে নিয়ে আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে তোমরা একটু ইনফরমেশনগুলো একটু লেখো, এখানে কিছু বেসিক কথা আছে, লেখো। আমরা গত ক্লাসে কিছু ইনফরমেশন লিখছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে কোনো ক্যাটায়ন যে চার্জ বহন করবে ওই ক্যাটায়নের এক মোল জমা হতে তত ফ্যাট বিদ্যুতের প্রয়োজন হয়। মনে আছে এই কথাটা? এই যে দেখো, তো এটা যদি ক্যাথোড তড়িৎদ্বারের নিকটে যায় তাহলে সেখান থেকে দেখো সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এবং আমাদের সোডিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। তো আমরা গত ক্লাসে একটা বেসিক লিখে দিয়েছিলাম যে কোনো ক্যাটায়নের চার্জ যত, ওই ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারে জমা হতে আমাদের তত ফ্যাট বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে দেখো তো, এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে +1, তাহলে এই ক্যাথোড তড়িৎদ্বারে জমা হতে তার লাগবে হচ্ছে 1 ফ্যাট বিদ্যুৎ, 1 ফ্যাট বিদ্যুৎ। একই রকম যদি আমরা আমাদের ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, তাহলে বলতো ম্যাগনেসিয়ামের চার্জ 2+, তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে জমা হওয়ার জন্য আমাদের একটি ম্যাগনেসিয়াম 2+, আমাদের দেখো 2টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে এই ক্ষেত্রে এই তড়িৎদ্বারে জমা হওয়ার জন্য তার 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তাহলে এটা ডিপেন্ড করতেছে চার্জের উপর। সিমিলারলি আমরা দেখিয়েছিলাম যে এখানে অ্যালুমিনিয়াম ক্যাটায়নের চার্জ 3+, সুতরাং ক্যাথোড তড়িৎদ্বারে জমা হওয়ার জন্য তাকে অবশ্যই কিন্তু 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তাহলে চার্জের সাথে ফ্যারাডের কিন্তু একটা সম্পর্ক আছে, কারণ এগুলো নিয়ে আমরা অঙ্ক করব, এই জন্য আমরা এগুলো একটু ডিটেলস দেখাচ্ছি, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তো এটা গত ক্লাসে দেখিয়েছিলাম, লেখা আছে কিনা। তো যাই হোক, আজকে স্টার্ট চিহ্নতে লেখা কিছু ইনফরমেশন লেখো। কোনো ক্যাটায়নের এক মোলকে জমা করার জন্য, মানে এর উল্টো করে লিখতেছি, কোনো ক্যাটায়নের এক মোলকে জমা করার জন্য যত ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হবে, কোনো ক্যাটায়নের এক মোলকে জমা করার জন্য যত ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হবে, ওই ক্যাটায়ন ততটি চার্জ বহন করবে। অনেক সময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বলবে যে আমাদের কপারের একটা লবণ, কপারের সালফেট একটা লবণ, এই লবণের মধ্যে বিদ্যুৎ চালনা করা হলো, আমাদের সংশ্লিষ্ট তড়িৎ বিশ্লেষণের মধ্যে ক্যাটায়নের চার্জ কত ছিল বের করো। আমরা সেক্ষেত্রে অঙ্কটা কিভাবে করব তার জন্য আমরা এই বেসিকটা একটু লিখে দিচ্ছি। দেখছো, কোনো ক্যাটায়নের এক মোলকে জমা করার জন্য যত ফ্যাট বিদ্যুতের প্রয়োজন হবে, ওই ক্যাটায়ন ততটি চার্জ বহন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোর্ডের দিকে তাকাও। তো দেখো, এখানে যদি আমরা হিসাব করি, দেখো তো এই যে 23 গ্রাম, এই 23 গ্রাম সমান সমান কিন্তু 1 মোল। দেখছো, 1 মোল। আবার এখানে আছে আমাদের 23 গ্রাম, দ্যাট মিনস হচ্ছে 1 মোল। তাহলে প্রত্যেকে একটু বোর্ডের দিকে তাকাও। দেখো তো, যে কোনো ক্যাটায়নের 1 মোল, দেখছো, জমা করার জন্য যত ফ্যাট বিদ্যুতের প্রয়োজন হবে। তাহলে বলতো সোডিয়ামের 23 গ্রাম সঞ্চিত করার জন্য 1 ফ্যাট বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। সুতরাং আমি বলতে পারবো সোডিয়াম নামক যে ক্যাটায়ন তার চার্জ হচ্ছে +1। দেখো, অতএব সোডিয়ামের চার্জ হবে +1। হয়েছে লেখা? সিমিলারলি লক্ষ্য করে একটু,
আমরা যদি এটা দেখাই, লক্ষ্য করো, যদি আমরা এই ক্ষেত্রে ক্যালসিয়ামের কথা বলি, দেখো ক্যালসিয়াম এটা 2+ আছে, আমরা জানি না কত প্লাস আছে। হ্যাঁ, আমরা এখানে মনে করো আমাদের 2+, অথবা এখানে 2+ নাই, আমরা এখানে N+ দিয়ে লিখলাম। এই N+ তুমি জানো N সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এখানে আমাদের ক্যালসিয়ামে রূপান্তরিত হবে। বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করলো এখানে আমাদের 40 গ্রাম, দ্যাট মিন্স 1 মোল, এই 1 মোল ক্যালসিয়াম N+ আমাদের সঞ্চিত হওয়ার জন্য, অর্থাৎ 40 গ্রাম দ্যাট মিন্স 1 মোল, এটা সঞ্চিত হওয়ার জন্য বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করছে যে এখানে আমাদের 2 ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে N এর মানটা হচ্ছে আমাদের 2, দ্যাট মিন্স এখানে আমাদের 2 মোল ইলেকট্রন, দ্যাট মিন্স আমাদের 2 ফ্যারাড। তাহলে যেহেতু আমরা একটা ক্যালসিয়ামের অজানা আয়ন তার 1 মোলকে সঞ্চিত করার জন্য আমরা 2 ফ্যারাড বিদ্যুৎ চালনা করছি, এই জন্য এই ক্যালসিয়াম N+ এর চার্জ, দেখো ক্যালসিয়াম N+ এর চার্জ হচ্ছে +2। এইভাবে আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্যাটায়ন সঞ্চিত হওয়ার জন্য যত ফ্যারাড বিদ্যুৎ লাগবে ওই ফ্যারাড থেকে হিসাব করে ওই ক্যাটায়নের চার্জ কত এটা বের করতে পারবো। এই ধরনের অঙ্কও কিন্তু আমাদের সলভ করতে হবে এবং খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এটা একটু দেখলাম সম্পর্কগুলো, কারণ এই সম্পর্কগুলো না দেখালে তুমি অঙ্ক করতে পারবে না। হয়তো বা তুমি সূত্রের মাধ্যমে করতে পারবা, বাট আমি ঐকিক নিয়মে করাবো, এই জন্য আমরা এই সম্পর্কগুলো একটু দেখাচ্ছি। সবাইকে লেখা হয়েছে এই পর্যন্ত? সবাইকে লেখা আছে? এরপরে নিচে স্টার চিহ্ন, এগুলো বেসিক কিন্তু, নোট লেখো। লেখো কোনো মৌলের 1 গ্রাম তুল্যভরকে জমা করার জন্য, কোনো মৌলের 1 গ্রাম তুল্যভরকে জমা করার জন্য, কোনো মৌলের 1 গ্রাম তুল্যভরকে জমা করার জন্য যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। কোনো মৌলের 1 গ্রাম তুল্যভরকে জমা করার জন্য, কোনো মৌলের 1 গ্রাম তুল্যভরকে জমা করার জন্য যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তাকে 1 ফ্যারাডে বলা হয়। কোনো মৌলের 1 গ্রাম তুল্যভরকে জমা করার জন্য যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তাকে 1 ফ্যারাডে বলা হয়, তাকে 1 ফ্যারাডে বলে, 1F বলে। বুঝছে লেখা? কোনো মৌলের 1 গ্রাম তুল্যভর জমা করার জন্য যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তাকে 1 ফ্যারাডে বলা হয়। সবাইকে লেখা হয়েছে? খুব ভালো করে বুঝবা কি বলতে আসছে, একটু খেয়াল করো। গত ক্লাসে তোমাদের ফ্যারাডের ডেফিনেশন দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? ফ্যারাডের সম্পর্কে আমরা বলছিলাম গত ক্লাসে, সেটা হলো যে আমরা দিয়েছিলাম যে 1 মোল ইলেকট্রন যে পরিমাণ চার্জ বহন করে তাকে 1 ফ্যারাডে বলা হয়। মনে আছে এই কথাটা? তো এটা ছিল আমাদের ইলেকট্রন নিয়ে আমাদের আলোচনা। কিন্তু আমরা যদি আমাদের ফ্যারাডের ধ্রুবক অথবা 1 ফ্যারাডে বলি, তার ডেফিনেশনটা মেনলি হচ্ছে এরকম যে একটা মৌল তার 1 গ্রাম তুল্যভর আমাদের জমা করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ চালনা করতে হবে, আর ইলেকট্রনের ফ্লোভান হচ্ছে বিদ্যুৎ, এই জন্য আমরা ওটা ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে ব্যাখ্যা করছিলাম, আর এখানে আমাদের তুল্যভরের মাধ্যমে আমরা ফ্যারাডেটা ব্যাখ্যা করতেছি। তাহলে কোনো মৌলের 1 গ্রাম তুল্যভর সঞ্চিত হতে যত পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে তাকে আমরা 1 ফ্যারাডে বলবো। একটু খেয়াল করো। মনে করো আমরা সোডিয়াম নিয়ে আবার আলোচনা করি, খুব ভালো করে খেয়াল করবা। দেখো এখানে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, খুব ভালো করে বুঝবা, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে এই ক্ষেত্রে যদি আমি 1 মোল সোডিয়াম লিখি, অর্থাৎ 23 গ্রাম, এটা সমান সমান কিন্তু 1 মোল, দেখছো 1 মোল। আর আমি যদি এই ক্ষেত্রে 1 গ্রাম তুল্যভর লিখি, অর্থাৎ 1 গ্রাম তুল্যভর, 1 গ্রাম তুল্যভর, এটা যদি লিখি 1 গ্রাম তুল্যভর সমান সমান সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 23, আর এটাকে তার যোজনী দিয়ে ভাগ করতে হবে, সমান সমান হচ্ছে 23। দেখছো? তাহলে আমি কি বলতে পারি সোডিয়ামের 1 মোল যা সোডিয়ামের গ্রাম তুল্যভর 23 গ্রাম, তাই। দেখছো? বিকজ সোডিয়ামের যোজনী হচ্ছে 1।
তাহলে আমরা বলছি কোনো মোলের 1 গ্রাম তুল্যভর সঞ্চিত করতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে তাকে 1 ফ্যারাডে বলা হবে। তাহলে দেখো তো সোডিয়ামের 1 গ্রাম তুল্যভর দ্যাট মিন্স 23 গ্রাম সঞ্চিত হতে আমাদের এখানে বিদ্যুতের প্রয়োজন হয়েছে, দেখো আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়েছে 1 মোল ইলেকট্রন দ্যাট মিন্স 1 ফ্যারাড বিদ্যুৎ। দেখছো, তাহলে আমরা বুঝলাম যে আমাদের 1 গ্রাম তুল্যভর সঞ্চিত হতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে সেটাকে আমরা ফ্যারাডে বলি। দেখছো, এটাকে আমরা ফ্যারাডে বলতে পারি। অনুরূপভাবে দেখো অন্য একটা দেখায়, তাহলে বুঝতে সহজ হবে। মনে করো অ্যালুমিনিয়াম 3+, দেখছো লেকচার কঠিন হয়ে গেলে বলো, এটা আমরা দেখো ডেফিনেশনের সাথে একটু মিলাচ্ছি। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ 3টে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়েছে। এই জায়গাটা ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়েছে। বলতো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। যদি আমি এক্ষেত্রে গ্রাম তুল্য ভর বের করি, গ্রাম তুল্য ভর খেয়াল করো একটু, গ্রাম তুল্য ভর সমান সমান বলতো গ্রাম তুল্য ভর যদি বের করতে চাই তাহলে তার এই যে পারমাণবিক ভর লিখলাম সেটাকে তার যোজনী দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুল্য ভর বের হয়ে আসে। আর গ্রাম তুল্য ভর হচ্ছে গ্রামে প্রকাশিত। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করেছে 9। দেখছো 9 গ্রাম। তাহলে বলতো আমরা এখানে বলছিলাম 1 গ্রাম তুল্য ভর অর্থাৎ 9 গ্রাম সঞ্চিত হতে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় তার নাম কিন্তু ফ্যারাডে এবং তাকে 1 এম্প বলা হয়। কিভাবে দেখো, লক্ষ্য করে একটু দেখো, এখানে 27 গ্রাম সঞ্চিত হতে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে 3 ফ্যারাড। তাহলে এটা তো তার গ্রাম তুল্য ভর না। অ্যালুমিনিয়ামের গ্রাম তুল্য ভর তো 9 গ্রাম। অ্যালুমিনিয়ামের গ্রাম তুল্য ভর তো হচ্ছে 9 গ্রাম, এটা গ্রামে প্রকাশিত, এটা হচ্ছে 9 গ্রাম। দেখছো, কারণ এখানে গ্রাম লিখলে গ্রাম লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো এখানে আমাদের 9 গ্রাম আসছে, তাহলে বলতো 9 গ্রাম সঞ্চিত হতে বিদ্যুতের প্রয়োজন হবে 1 ফ্যারাড। তো এই জন্য আমরা বলতেছিলাম যে আমাদের বিভিন্ন মৌলের ক্ষেত্রে তুমি যদি এই হিসাব নিকাশ করো তাহলে বিভিন্ন মৌলের 1 গ্রাম তুল্যভর সঞ্চিত হতে আমাদের কিন্তু 96,500 কুলম্ব বিদ্যুৎ লাগে। এই জন্য 96,500 কুলম্ব বিদ্যুৎকে সাধারণত 1 ফ্যারাড দ্যাট মিন্স ফ্যারাডে ধ্রুবক বলা হয়। তাহলে আমরা এটা আলোচনা করার উদ্দেশ্য হলো যে ফ্যারাডে ধ্রুবকটা কি এটা বোঝানোর জন্য। তাহলে এখন নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো সকল পদার্থের, নিচে স্টার চিহ্ন লেখো সকল পদার্থের 1 গ্রাম তুল্যভর জমা করার জন্য, সকল পদার্থের 1 গ্রাম তুল্যভর জমা করার জন্য একই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। সকল পদার্থের 1 গ্রাম তুল্যভর জমা করার জন্য একই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। একই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় এবং তা হলো 96,500 কুলম্ব বিদ্যুৎ। এবং তা হলো 96,500 কুলম্ব বিদ্যুৎ। এই 96,500 কুলম্ব বিদ্যুৎকে 1 ফ্যারাডে বা ফ্যারাডে ধ্রুবক বলা হয়। এই 96,500 কুলম্ব বিদ্যুৎকে 1 ফ্যারাডে বা ফ্যারাডে ধ্রুবক বলা হয়। তাহলে একটু লক্ষ্য করো, যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যভর সেটা যে যতটুকুই হোক না কেন, যেমন সোডিয়ামের 1 গ্রাম তুল্যভর হচ্ছে 23, ক্যালসিয়ামের 1 গ্রাম তুল্যভর মানে হচ্ছে 20, আর অ্যালুমিনিয়াম 1 গ্রাম তুল্যভর হচ্ছে 9। তাহলে যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যভর জমা হওয়ার জন্য একই পরিমাণ বিদ্যুৎ লাগবে এবং সেটা হলো 96,500 কুলম্ব। এই 96,500 কুলম্ব মানে হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, এটাকে 1 এম্প দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ফ্যারাডে ধ্রুবকটা কি এটা বোঝা গেছে, সবাইকে লেখা হয়েছে। আর আমরা সূত্র ইউজ করবো না, আমরা কিন্তু এই ঐকিক নিয়মে করবো, এই জন্য আমরা একটু ঐকিক নিয়মটা দেখাচ্ছি, পারস্পরিক সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা তোমাদের মনে আছে যে আমাদের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা আমরা আলোচনা করেছিলাম, মনে আছে? 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহন দ্বারা যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। গত ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম। আজকে আমরা আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক অথবা গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক অথবা তুল্য ভর নিয়ে আলোচনা করব। তাহলে বড় করে হেডিং দাও। গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর। গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর। গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর দেখা হয়েছে?
দেখো গত ক্লাসে ছিল হলো যে 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহন দ্বারা, মনে আছে, 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড যাবত চালনা করলে, অর্থাৎ 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহনের ফলে কোনো তড়িৎদ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত হবে অথবা দ্রবীভূত হবে তার নাম ছিল আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অপরদিকে শুধু 1 কুলম্বের জায়গা তুমি যদি 96,500 লেখো তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের গ্রাম রাসায়নিক তুল্যভর বা তুল্যাঙ্ক। দেখো 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব বিদ্যুৎ দ্বারা, 96,500 কুলম্ব বিদ্যুৎ দ্বারা কোনো মোলের যে পরিমাণ পদার্থ জমা হয়, 96,500 কুলম্ব বিদ্যুৎ দ্বারা কোনো মোলের যে পরিমাণ জমা হয়, যে পরিমাণ জমা হয় তাকে ওই পদার্থের গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক, তাকে ওই পদার্থের গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর বলা হয়। 96,500 কুলম্ব বিদ্যুৎ দ্বারা কোনো মোলের যে পরিমাণ পদার্থ জমা হয়, কোনো মোলের যে পরিমাণ পদার্থ জমা হয় তাকে ওই মোলের গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর বলা হয়। গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর বলা হয়। আছে লেখা? দেখো এই গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভরকে সাধারণত আমরা ই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল টু WF বাই IT। খেয়াল করো, এটা হলো গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক অথবা আমাদের তুল্যভর বের করার সূত্র, ই ইকুয়াল টু WF বাই IT। এখানে W হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ, F হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, I হচ্ছে অ্যাম্পিয়ার, T। দেখো তো এটা সমান সমান তো আমরা এরকমও লিখতে পারি W ইনটু F ভাগ হচ্ছে IT সমান সমান হচ্ছে Q, বুঝতে থাকবে? IT ইকুয়াল টু Q। এটা হচ্ছে 96,500 কুলম্ব, এটা হলো সঞ্চিত পদার্থের পরিমাণ। এটাকে আমরা বলতেছি গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সহজ হবে। খেয়াল করে একটু, মনে করো আমরা অ্যালুমিনিয়ামের কথা আবার বলি। অ্যালুমিনিয়াম 3+, সে 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়েছে। এবার একটু লক্ষ্য করো, এখানে তুমি জানো এখানে আছে 3 ফ্যারাড বিদ্যুৎ আর এখানে আছে আমাদের 27 1 মোল, 1 মোল, দ্যাট মিনস হচ্ছে 27 গ্রাম। দেখছো? তো তোমরা বলো, আমি যদি অ্যালুমিনিয়ামের তুল্যভরের কথা বলি, অ্যালুমিনিয়ামের তুল্যভর যদি বের করি, তাহলে তুমি জানো 27কে তার জনি যে ভাগ করলাম তাহলে এখানে যেটা আসে 9, ঠিক আছে? আর যদি গ্রাম তুল্যভর লাগি তাহলে 9 গ্রাম। তাহলে একটু খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের 3 ফ্যারাড আর এখানে আছে 27 গ্রাম, তাহলে আমি কি লিখতে পারি 3 ইনটু 96,500 কুলম্ব। দেখছো? কারণ 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম্ব। তাহলে আমি কি লিখতে পারবো 3 ইনটু 96,500 কুলম্ব। এতটুকু বিদ্যুৎ প্রবাহের ফলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ হচ্ছে 27 গ্রাম। অতএব আমাদের 1 কুলম্বের জন্য কত? তাহলে 27 ভাগ হচ্ছে 3 ইনটু 96,500। খেয়াল করে একটু, 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহনের ফলে যেটা পাবা, মনে আছে, সেটাকে কিন্তু আমাদের মনে আছে তোমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। মনে আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। আচ্ছা, এবার 96,500 কুলম্ব বিদ্যুৎ পরিবহনের ফলে যেটা পাচ্ছ, দেখো 27 গুণ 96,500, 3 ইনটু 96,500, তাহলে এটা কাটলো, তাহলে এটা সমান সমান হচ্ছে 9 গ্রাম। দ্যাট ইজ তুল্যভর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারস্পরিক সম্পর্কগুলো কি বোঝা যাচ্ছে? এই না বুঝলে কিন্তু জটিল হয়ে যাবে। বোঝা গেছে? ইলেকট্রোকেমিস্ট্রি আমরা বলছিলাম না জটিল, যে একটার মধ্যে একটা। বোঝা গেছে? এই জন্য আমরা এত সব ডিটেলস আলোচনা করছি। বইতে তো এত আলোচনা থাকবে না, এই জন্য আমি কিন্তু ডিটেলস আলোচনা করতেছি। কারণ দেখো, অসংখ্য ইনফরমেশন আছে, অসংখ্য বেসিক কথা এখানে আছে। এই জন্য পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য একটার সাথে আরেকটা আমরা রিলেশনটা দেখাচ্ছি। দেখছো? তাহলে আমরা এইভাবে তুল্যভর বের করছি। যদি গ্রাম তুল্যভর লেখো 9 গ্রাম। আবার দেখো, আমরা এখান থেকেও বের করছি ক্যালকুলেশন করে। তাহলে আমরা জানি যে 96,500 কুলম্ব বিদ্যুৎ পরিবহনের ফলে কোনো মোলের যতটুকু পদার্থ জমা হবে তাকেই বলা হবে আমাদের গ্রাম রাসায়নিক তুল্যাঙ্ক, এর অপর নাম হচ্ছে তুল্যভর। আশা করি গ্রাম রাসায়নিক তুল্যভর এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বুঝতে পারছো। এদের মধ্যে পার্থক্য আসতে পারে, এটা লেখা রাখো একপাশে। দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক।
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর এটা হলো রাসায়নিক তুল্যাঙ্ক। সংক্ষেপে লিখলাম। বলো, প্রথম পার্থক্য ডেফিনেশন দিলা অথবা তুমি সরাসরি বলতে পারো। বলো তো, তোমাদের মনে আছে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে কি দিয়ে প্রকাশ করছিলাম? মনে আছে? জেড দ্বারা। আর আমাদের রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ই দ্বারা। একটু পরেই কিন্তু লাগবে এই রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্য ভর। বলো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা যখন হিসাব করছিলাম সেটা হচ্ছে 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহনের জন্য। মনে আছে? 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহন দ্বারা কোনো তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ বা যত গ্রাম পদার্থ সঞ্চিত বা দ্রবীত হবে তাকে আমরা বলতেছিলাম আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর রাসায়নিক তুল্যাঙ্ক ছিল 96,500 কুলম্ব বিদ্যুৎ পরিবহন দ্বারা। মনে আছে? 96,500 কুলম্ব বিদ্যুৎ দ্বারা আমাদের কোনো তড়িৎ দ্বারে কোনো মৌলে যতটুকু পদার্থ সঞ্চিত বা দ্রবীত হবে তার নাম হচ্ছে আমাদের রাসায়নিক তুল্যবল। মনে আছে? বলতো এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা লিখছি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে ই বাই হচ্ছে এফ। দেখো একটা সম্পর্ক দেখালাম, ই বাই এফ। মনে আছে? এখানে ইটা কি তোমাদের মনে আছে? ই সমান তুল্য ভর, এই যে তুল্যাঙ্ক তুল্য ভর। তাই তুল্য ভর কিভাবে করতে হয়? পারমাণবিক ভরকে যোগনী দিয়ে ভাগ করতে হয়। দেখছো সম্পর্ক বের হয়ে আসলো? দেখছো সম্পর্কটা বের হয়ে আসলো? সবাইকে ক্লিয়ার? এই পর্যন্ত আমরা রাসায়নিক তুল্যাঙ্ক যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে ই ইকুয়াল টু 96,500 ইনটু হচ্ছে আমাদের জেড। অর্থাৎ আমি যে রাসায়নিক তুল্যাঙ্ক পাবো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাবো, তাকে যদি আমি 96,500 দিয়ে গুণ করি তাহলে আমি খুব সহজে কিন্তু আমাদের রাসায়নিক তুল্যাঙ্কের মানটা পাবো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে 96,500 দিয়ে গুণ করলে আমরা বারবার বলতেছি যে রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া যাবে। এছাড়াও এটা কিভাবে বের করতে হয় তার সূত্রটা আমরা দেখিয়েছি। হয়েছে লেখা? এটা এই হলো আমাদের পার্থক্য। নেক্সট টপিক লেখো ফ্যারাডের সূত্র থেকে ইলেকট্রনের চার্জ। ফ্যারাডের সূত্র থেকে ইলেকট্রনের চার্জ নির্ণয় করো। ব্র্যাকেটে লেখো চার্জ নির্ণয় করো। মানে ফ্যারাডের সূত্র থেকে ইলেকট্রনের চার্জ অথবা কোনো ক্যাটায়নের চার্জ এগুলো বের করতে পারো। লেখো ফ্যারাডের সূত্র থেকে ইলেকট্রনের চার্জ, ব্র্যাকেটে লেখো চার্জ নির্ণয় করো। হয়েছে লেখা? খুব ভালো করে বুঝবা। তোমরা জানো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র এক্ষেত্রে আমরা ব্যবহার করব। লেখো ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র থেকে, দেখছো যদি একটা ক্যাটায়ন লিখছি, এই ক্যাটায়নটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আমাদের সংশ্লিষ্ট ধাতুর পরমাণুতে রূপান্তরিত হয়েছে। তাহলে বলতো একটি সিলভার আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে একটি সিলভার পরমাণু। যদি আমরা এখানে 1 মোল বলি, অর্থাৎ 1 মোল সিলভার আয়নের কথা বলি, আর যদি এখানে আমরা 1 মোল সিলভার দ্যাট মিনস 27 গ্রামের কথা বলি, তাহলে এখানে অবশ্যই আমাদের 1 মোল ইলেকট্রন। দেখছো এই 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 1 ফ্যারাড বিদ্যুৎ। আবার এই 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক সমান ইলেকট্রন। এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হলে এটা ইকুয়াল টু এটা লেখা যাবে। তাহলে এখান থেকে লিখতে পারবো নাম্বার এ অফ ইলেকট্রন ইকুয়াল টু 1 ফ্যারাড। অতএব ই সমান আমরা লিখতে পারি 1 ফ্যারাড ভাগ ই মাইনাসও লিখতে পারো বা শুধু ই লিখতে পারো, ইচ্ছা তোমার। তাহলে দেখো 1 ফ্যারাড ভাগ হচ্ছে নাম্বার এ। তাহলে দেখো তো 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম্ব। আর এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 1.60 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। দেখছো এইভাবে বের করা যায়। আর তুমি যদি ঐকিক নিয়মে করো তাও বের করতে পারো। এটা লেখা আছে? লেখো ফ্যারাডের প্রথম সূত্র থেকে চার্জের পরিমাণ নির্ণয়। ফ্যারাডের প্রথম সূত্র থেকে চার্জের পরিমাণ নির্ণয়। ফ্যারাডের প্রথম সূত্র থেকে চার্জের পরিমাণ নির্ণয়। দেখো একটু লিখে করতেছি। যদি একটি ক্যাটায়নের চার্জ সমান যদি একটি ক্যাটায়নের চার্জ ই দিয়ে প্রকাশ করলাম। দেখছো যদি একটি ক্যাটায়নের চার্জ হচ্ছে ই। যদি 1 মোল ক্যাটায়নের চার্জ সমান
এক মোল ক্যাটায়ন চার্জ সমান নাম্বার এ অফ ই, যেহেতু এক মোল ক্যাটায়ন সমান নাম অ্যাভোগাড্রো সংখ্যক সমান, বুঝা গেছে? লেখো জেড যদি এক মোল ক্যাটায়নের মোট চার্জ সমান, বলতো যদি ওই এক মোল ক্যাটায়নের চার্জ যদি জেড হয়, মানে যোজনী যদি জেড হয়, তাহলে আমি কি লিখতে পারবো জেড যদি এক মোল ক্যাটায়নের চার্জ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো জেড ই, এসে লেখা। আবার লেখো জেড যদি এক মোল ক্যাটায়ন সঞ্চিত হতে, জেড যদি এক মোল ক্যাটায়ন চার্জ মুক্ত করতে বিদ্যুতের প্রয়োজন, জেড যদি এক মোল ক্যাটায়ন চার্জ মুক্ত করতে বিদ্যুতের প্রয়োজন সমান বলতো জেড যদি এক মোল ক্যাটায়ন চার্জ মুক্ত করতে বিদ্যুতের প্রয়োজন, মনে আছে এক মোল ক্যাটায়ন জমা হতে 1 ফ্যারাড বিদ্যুৎ লাগে, তাহলে জেড যোজনীর জন্য কত হবে বলতো জেড ফ্যারাড বিদ্যুৎ, দেখছো জেড ফ্যারাড বিদ্যুৎ। তাহলে এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমি কি লিখতে পারবো নাম্বার অফ অ্যাভোগাড্রো জেড ই ইকুয়াল টু জেড এফ, তাহলে বলতো নাম্বার অফ অ্যাভোগাড্রো ই ইকুয়াল টু এফ, অতএব ই ইকুয়াল টু এফ ভাগ হচ্ছে এন এ, অতএব এফ ইকুয়াল টু 96,500 কুলম, আর এটা হলো 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, দ্যাট ইজ 1.60 ইনটু 10 টু দি পাওয়ার -19, দেখছো? তো আমরা এত করলাম, আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সূত্রের মাধ্যমে করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি। মানে এই অধ্যায়ের অঙ্ক কিন্তু এরকম যে তুমি সূত্র ইউজ করতে পারো, ঐকিক নিয়মও ইউজ করতে পারো। তা তুমি ঐকিক নিয়মটা দেখাবা, এটা বেশি প্রিফার করছি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের প্রথম দিকের কথাবার্তা হয়তো তুমি বুঝবা, আর পরের দিকের যে কথাবার্তাগুলো আমি এখন বলতেছি এ কিন্তু বইতে মানে মিলবে না, বা বইতে কথাগুলো এরকম লেখা না, বা বইতে কথাগুলো খুব কঠিন শব্দ ব্যবহার করছে, মানে এরপরে যত টপিক আছে সব কঠিন শব্দ ইউজ করছে, মানে বই পড়ে তুমি এভাবে বুঝবা না। এই জন্য আমি যা বলতেছি সুন্দর করে ভিডিও অন্তত 2-3 বার দেখে এটা বোঝার চেষ্টা করবা, বুঝা গেছে? কারণ অনেক কঠিন জটিল কথাবার্তা চলে আসতেছে দেখো বারবার, আর এগুলো বইয়ের সাথে মিল নাই কিন্তু আমরা যেভাবে আলোচনা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ফ্যারাডের দ্বিতীয় সূত্র পড়বো। যদিও আমাদের সব বইতে হয়তো দ্বিতীয় সূত্র নাই, কিন্তু যে জায়গাটা অস্পষ্ট সেই জায়গা থেকে বইয়ের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হতে পারে, দিতে পারে বইয়ের অ্যাডমিশন টেস্টে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটি গাণিতিক সহ লেখো, 10 মার্কের প্রশ্ন, বুঝা গেছে? তুমি চিন্তাও করতে পারবে না যেখান থেকে বইয়ের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হতে পারে। লেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র এবং তার গাণিতিক ব্যাখ্যা। লেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র হয়েছে লেখা। ফ্যারাডের দ্বিতীয় সূত্র লেখো দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীত পদার্থের পরিমাণ হবে, তাদের স্ব তুল্য ভরের সমানুপাতিক, বুঝছে? কোন রাইটার বইতে দেখবা যে রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, তার রাসায়নিক তুল্যাঙ্ক যা আর তুল্যভর একই কথা, দেখছো? যদি দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীত পদার্থের পরিমাণ হবে তাদের স্ব তুল্যভরের সমানুপাতিক।
দেখছো আগের বার ছিল একটা মাত্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবার বলা হয়েছে একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একাধিক তড়িৎ রাসায়নিক কোষ নিব, তাদের মধ্যে দিয়ে যদি একই রকমের বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে যে পদার্থটা জমা হবে তা হবে ওই যে পদার্থটা জমা হয়েছে তাদের নিজ নিজ তুল্যভরের সমানুপাতিক। এটার অনেকগুলো রূপ আছে। ফ্যারাডের যে সূত্রটার কথা বলতেছি, দ্বিতীয় সূত্র, এটা এখন এটা নিয়ে গবেষণা চলছে, কারণ এটার অনেকগুলো রূপ আমরা জানি। তো দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। মনে করো আমরা দুইটা তড়িৎ রাসায়নিক কোষের কথা বলতেছি। এই ক্ষেত্রে দেখছো আমরা এটাকে সিরিজ সংযোগ দিব। তো একটু খেয়াল করো, এটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব। খেয়াল করো একটু, পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস। খেয়াল করো, তাহলে এটা হলো আমাদের অ্যানোড তড়িৎদ্বার। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পজিটিভ তড়িৎদ্বার, এটা হলো নেগেটিভ, এটা হলো আমাদের পজিটিভ, এটা তখন নেগেটিভ, মনে থাকবে। তার মানে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে আমাদের তখন ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। এখন তুমি এর মধ্যে আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছো, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা আছে সেটা চার্জ হচ্ছে মনে করো M2+, এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে সেটা মনে করো M+। এখন এর ভিতর দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম, মনে করো কিউ কুলম্ব বিদ্যুৎ চালনা করা হলো, কিউ কুলম্ব বিদ্যুৎ চালনা করা হলো, বুঝা গেছে? চালনা করার পর এই ক্যাটায়নগুলো সব ক্যাথোড তড়িৎদ্বারে জমা হবে, এই ক্যাটায়নগুলো সব ক্যাথোড তড়িৎদ্বারে জমা হবে। তো যে পদার্থটা জমা হচ্ছে তার পরিমাণটা যদি আমি এটাকে প্রথম তড়িৎ বিশ্লেষ্য কোষ বলি, তো এর পরিমাণটা হচ্ছে মনে করো আমাদের W1, এটা সঞ্চিত পদার্থের পরিমাণ হচ্ছে W2। এখানে যে পদার্থটা জমা হয়েছে তার একটা তুল্যভর থাকবে, সেই তুল্যভরটা হচ্ছে ইয়ন। এখানে যে পদার্থটা জমা হয়েছে তার তুল্যভর হচ্ছে E2। তাহলে বলো সূত্র অনুসারে আমরা লিখতে পারবো W1 is proportional to হচ্ছে ইয়ন, এখানে আমরা লিখতে পারবো W2 is proportional to E2। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। দেখবা আমাদের কিছু কিছু অঙ্ক আছে, দেখবা আমাদের এই যে আমাদের যে অধ্যায়গুলো যে বইগুলো আছে এই বইগুলোতে কোনো কোনো রাইটার বইতে হয়তো আমাদের এই সূত্রটা নাই, কিন্তু এর অঙ্ক কিন্তু আমাদের বইতে আছে। আবার এই জন্য আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা ইউজ করে আমরা অঙ্ক করতে পারবো। প্রথম সূত্র এবং তৃতীয় সূত্রের কম্বিনেশন রূপের অঙ্ক আছে। বলো এই ক্ষেত্রে আমরা এই সমানুপাতিক চিহ্নটা দিলাম, একটা কনস্ট্যান্ট রাশি আসলো, এটাকে কে দিয়ে প্রকাশ করলাম? দেখো W2 = K, দেখো E2, তাহলে আমরা কি লিখতে পারবো? W1 বা E1 = K and W2 আমাদের E2 = K। তাহলে আমরা এই দুটো থেকে লিখতে পারবো, দেখো W1 E1 = W2 E2 = K। এই হলো আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্রের একটা রূপ। এখানে অনেকগুলো রূপ আছে, আমরা একটা রূপ দেখালাম, আমরা আরেকটা রূপ একটু দেখাবো। দেখো বিকল্প, অল্টারনেট, দুটো দেখো। আমরা অল্টারনেট যে রূপটা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো অল্টারনেট বা বিকল্প রূপ, দেখো দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, দুই বা ততোধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীত পদার্থের পরিমাণ হবে, তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত অথবা দ্রবীত পদার্থের পরিমাণ হবে তাদের স্ব মৌলের গ্রাম পারমাণবিক ভরকে, তাদের স্ব মৌলের গ্রাম পারমাণবিক ভরকে তাদের যোজনী দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তার সমানুপাতিক। তাদের স্ব মৌলের গ্রাম পারমাণবিক ভরকে তাদের যোজনী দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তার সমানুপাতিক। সঞ্চিত বা দ্রবীত পদার্থের পরিমাণ হবে তাদের স্ব মৌলের গ্রাম পারমাণবিক ভরকে তাদের যোজনী দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তার সমানুপাতিক।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এই চিত্রটাই ঠিকঠাক। মনে করো এখানে দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, এর মধ্যে দিয়ে আমাদের সিরিজ সংযোগ দেওয়ার পর কিউ কুলম্ব বিদ্যুৎ করছি। এখানে ক্যাথোড তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ হচ্ছে W1, এত গ্রাম পদার্থ জমা হয়েছে। এখানে যে পদার্থটা জমা হয়েছে তার গ্রাম পারমাণবিক ভর হচ্ছে A1, এবং এখানে যে পদার্থটা জমা হয়েছে তার ওই যে যোজনী বা যোজ্যতা বা ক্যাটায়নের চার্জ হচ্ছে আমাদের V। এখানে যে পদার্থটা জমা হয়েছে তার গ্রাম পারমাণবিক ভর হচ্ছে A2, এবং সঞ্চিত যে পদার্থটা আছে এটা হলো আমাদের যোজনী হচ্ছে V2, V1 V2 বুঝতে লেখা। তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ W1, গ্রাম পারমাণবিক ভর হচ্ছে A1, এবং যে পদার্থটা জমা হচ্ছে তার যোজনী হচ্ছে V1, এটা হচ্ছে W2, এটা হলো গ্রাম পারমাণবিক ভর, এটা হলো তার যোজনী অর্থাৎ সঞ্চিত পদার্থের যোজনী অথবা চার্জ ইত্যাদি। তো বলো এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি W1 is proportional to, যে পদার্থটা জমা হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভরকে তার যোজনী দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তার সমানুপাতিক হবে সঞ্চিত পদার্থের পরিমাণ বা দ্রবীত পদার্থের পরিমাণ, মানে সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে আমাদের W1 equal to K A1 by V1। সিমিলারলি এখানে আমরা লিখতে পারবো W2 is proportional to, অর্থাৎ যে পদার্থটা জমা হচ্ছে এটা হবে সমানুপাতিক আমাদের সঞ্চিত বা দ্রবীত পদার্থের গ্রাম পারমাণবিক ভরকে তার যোজনী দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তার সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো W2 equal to K A2 by V2, দেখছো? তাহলে আমরা কি লিখতে পারবো W1 by A1 V1 equal to K, এক নম্বর সমীকরণ। সিমিলারলি W2 A2 V2 equal to K, এটা হলো 2 নম্বর সমীকরণ, দেখছো? তাহলে বলতো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারবো 1 ও 2 থেকে আমরা লিখতে পারবো W1 by A1 V1, দেখছো, equal to W2 by A2 V2 equal to কনস্ট্যান্ট রাশি আসবে, মানে একটা ধ্রুবক আসবে। তো দেখো এটা হলো আমাদের সমীকরণ। আমরা এখন প্রমাণ করে দেখাবো এই মানগুলো, এই যে কে মানটা পেয়েছি এই মানগুলো প্রত্যেকটা আমাদের এখানে যে এগুলো স্থির সংযোগ দিলে এই যে কোষটা দেখছো এটাকে কুলোমিটার বলা হয়, কুলোমিটার বলা হয়। এটা প্রত্যেকের ক্ষেত্রে একই মান আসবে, আমরা এটা প্রমাণ করে দেখাবো। দেখো এখান থেকে তাহলে আমরা লিখতে পারবো W1 V1 by A1 equal to W2 V2 by A2 equal to K, দেখছো? এর মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে, আমরা অঙ্ক একটু পরে দেখাচ্ছি। এটাকে লেখা হয়েছে দেখো সূত্রের ব্যাখ্যাটা আমরা দেখাই তাহলে বুঝতে সহজ হবে। মনে করো আমরা 3টা কোষ নিলাম, এই ক্ষেত্রে 3টা তড়িৎ বিশ্লেষ্য কোষ এখানে নিলাম, তড়িৎ কোষ নিলাম 3টা। দেখো একটার মধ্যে আমরা আমাদের নিলাম সিলভার নাইট্রেট, একটার মধ্যে নিলাম হচ্ছে কপার সালফেট, একটার মধ্যে নিলাম ক্রোমিয়াম সালফেট। নিয়ে এর মধ্যে ওজন করা সিলভারের তড়িৎদ্বার স্থাপন করলাম, ওজন করে সিলভারের তড়িৎদ্বার, ওজন করে কপারের তড়িৎদ্বার, ওজন করে আমাদের ক্রোমিয়ামের ক্যাথোড তড়িৎদ্বার বা অ্যানোড তড়িৎদ্বার স্থাপন করলাম। এবার এগুলোকে আমরা সিরিজ সংযোগ দিলাম। দেখো আমরা এটাকে আমরা সিরিজ সংযোগ দিব, দেখছো? এটা হলো আমাদের অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে বলো এটা হলো আমাদের প্লাস, এটা তখন মাইনাস, প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস তড়িৎদ্বার, দেখছো? এবার এর মধ্যে আমরা আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট সময় যাবত এর মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলাম। চালনা করার পর কিছু সময় পর আমরা এটা বন্ধ করে দিলাম। তাহলে তোমরা জানো যে তড়িৎ পরিবহনের ফলে এখানে আমাদের সিলভার প্লাস ক্যাটায়নগুলো এই ক্যাথোড তড়িৎদ্বারে জমা হবে, কপার 2 প্লাস ক্যাটায়ন আমাদের এই কপার তড়িৎদ্বারে জমা হবে, এখানে ক্রোমিয়াম 3 প্লাস ক্যাটায়নটা আমাদের এই ক্যাথোড তড়িৎদ্বারে জমা হবে। এবার আমরা এই আমাদের এই কোষ থেকে আমরা এই ক্যাথোড তড়িৎদ্বারটা বের করে এবার আমরা দ্বিতীয় ওজন নিলাম। বলো দ্বিতীয় ওজন থেকে প্রথম ওজন বিয়োগ করলে সঞ্চিত সিলভারের ভর, সঞ্চিত কপারের ভর এবং সঞ্চিত ক্রোমিয়ামের ভর পেয়ে গেলাম। তো আমরা কাল্পনিক এখানে মনে করি সঞ্চিত সিলভার কাল্পনিক মনে করো 0.5832 গ্রাম সঞ্চিত সিলভার। এখানে কাল্পনিক সঞ্চিত কপারের ভর হচ্ছে 0.1714 গ্রাম। এখানে কাল্পনিক সঞ্চিত ক্রোমিয়ামের ভর দেখবা যে একই রকম প্রায়
0.0936 গ্রাম। দেখছো কাল্পনিক আমরা ধরে নিলাম। তো এই ক্ষেত্রে সিলভারের ক্ষেত্রে সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বলো তো এখানে সিলভারের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে W1 অর্থাৎ যে পদার্থটা জমা হয়েছে 0.5832 বাই হচ্ছে আমাদের গ্রাম পারমাণবিক ভর 108 ভাগ হচ্ছে আমাদের যোজনী। বুঝা গেছে? এটা হলো আমাদের মনে আছে কিনা আমাদের A অন বাই হচ্ছে আমাদের V অন। তাহলে তুমি যদি ক্যালকুলেশন আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেটর এখন পাওয়া যাচ্ছে 0.5832 ভাগ হচ্ছে 108। তো দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে দেখো এরকম আসছে সমান 0.0054। দেখছো এটা হলো সেই কে এর মান। আমি যদি কপারের ক্ষেত্রে বের করি 0.1714 এটা হলো W2 ভাগ হচ্ছে আমাদের A2 এর মান হচ্ছে 63.5 আর হচ্ছে আমাদের V2 এর মান হচ্ছে 2। তো দেখো ক্যালকুলেশন করলে আমাদের প্রায় 0.0054 একই রকম প্রায় আসবে। আমাদের এখানে আছে হলো আমাদের ক্রোমিয়াম হচ্ছে 0.0936 ভাগ হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে 52 ভাগ হচ্ছে 3। ক্যালকুলেশন করলে একই রকম আসবে 0.0054। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে খেয়াল করো। উদ্দীপকে আমাদের এরকম একটা চিত্র দেওয়া থাকলো, দিয়ে বললো উদ্দীপকে উল্লেখিত তথ্যগুলো ফ্যারাড কোন সূত্রকে সমর্থন করে ব্যাখ্যা করো। তখন আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে হবে, গাণিতিক ব্যাখ্যা করতে হবে, তারপর এক্ষেত্রে প্রুফ করে দেখাতে হবে যে এখানে কে এর মানটা একই রকম। সুতরাং প্রমাণিত হলো যে আমাদের এটা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। আশা করি আমাদের ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র বোঝা গেছে। এবার এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের কম্বিনেশনের মাধ্যমে অঙ্ক আসতে পারে। আমরা এরকম একটা অঙ্ক দেখাচ্ছি, হয়তো আমাদের বইতে দেওয়া আছে কি অন্য বইতে হয়তো দেওয়া থাকতে পারে। আমরা এখানে একটা অঙ্ক দেখাচ্ছি। একটা অঙ্ক লেখো তো, লেখো 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট যাবত 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট যাবত কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট যাবত কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে যে পরিমাণ কপার 2+ ক্যাথোডে জমা হবে ওই পরিমাণ বিদ্যুৎ সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে কি পরিমাণ সিলভার ক্যাথোডে জমা হবে। ওই পরিমাণ বিদ্যুৎ সিলভার নাইট্রেটের মধ্যে দিয়ে চালনা করলে কি পরিমাণ সিলভার জমা হবে। হয়েছে লেখা সবার? তো খেয়াল করে একটু, এখানে বলছে 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট যাবত চালনা করা হয়েছে কপার সালফেটের মধ্যে দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা আছে সেটা আগে বের করব। তাহলে এটা হলো ফ্যারাডের প্রথম সূত্র, তুমি জানো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে আমাদের W = ZIT। দেখো তো সূত্রটা মনে আছে কিনা, W = ZIT, সেই সূত্রটা ইউজ করলাম। এখানে যেহেতু প্রথম তড়িৎ বিশ্লেষণ পদার্থ কপার সালফেট, এই জন্য এটাকে আমরা W1 দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা এরপর বলো Z = গত ক্লাসে লিখে দিয়েছিলাম আমাদের Z ওই মোলের গ্রাম পারমাণবিক ভর ভাগ হচ্ছে যোজনী, মনে আছে, ইনটু ফ্যারাড, তাহলে ইনটু IT। দেখছো? তাহলে বলো এখানে কপার সালফেটের মনে আছে আমাদের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 63.5 গ্রাম, আমি আর একক লিখলাম না, ইনটু I = 2 অ্যাম্পিয়ার, T = হচ্ছে 10 মিনিট, তাহলে 60 × 10 600 সেকেন্ড, বা হচ্ছে আমাদের এটা হলো তার যোজনী কপার সালফেটের জন্য হচ্ছে 2, ফ্যারাড = 96,500 কুলম্ব। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি,
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে ক্যালকুলেশন করে আসছে 0.3948, এটা ক্যালকুলেশন করে আসছে 0.3948। দ্যাট মিনস আমরা লিখতে পারি 0.395 এত গ্রাম। দেখছো, তাহলে 2 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ যদি 10 মিনিট যাবত চালনা করা হয় কপার সালফেটের মধ্যে দিয়ে, ক্যাথোডে এত গ্রাম কপার জমা হয়। এবার ওই পরিমাণ বিদ্যুৎ যদি সিলভার নাইট্রেটের মধ্যে চালনা করা হয় তাহলে কি পরিমাণ সিলভার পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রে আসবো। দ্বিতীয় সূত্রটা তোমাদের মনে আছে কিনা, আমরা একটু আগে দ্বিতীয় সূত্র দেখাচ্ছিলাম, W1 মনে আছে? W1 ইকুয়াল টু আমরা লিখছিলাম A1 বাই V1, তারপর হচ্ছে W1 ইকুয়াল টু K ইন্টু A1 বাই V1, তাহলে W1 V1 মনে আছে সূত্রটা, W1 V1। তাহলে W1 V1 বা হচ্ছে A1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো W2 V2 বা হচ্ছে A2। তাহলে বলো এই ক্ষেত্রে আমরা W2টা যদি সিলভার নাইট্রেটের পরিমাণ বলি তাহলে আমি কি লিখতে পারি W2 ইকুয়াল টু ক্রস গুণ করো, তাহলে W1 V1 A2 বা হচ্ছে আমাদের A1 V2। তাহলে এই সমীকরণে যদি মান বসাও, W1 হচ্ছে কপার সালফেটের পরিমাণটা, কপার সালফেটের পরিমাণটা হলো 0.395 গ্রাম, ইন্টু V1 হলো আমাদের কপার সালফেটের যোজনী, কপার সালফেটে কপার 2+ হচ্ছে 2, ইন্টু A2 হলো আমাদের সিলভার নাইট্রেটের গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ 108, বাই A1 হচ্ছে আমাদের কপার আমাদের যে কপারটা আছে এই কপারের গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ 63.5, ইন্টু V2 হলো সিলভার নাইট্রেটের যোজনী, মানে সিলভার নাইট্রেট সিলভার যোজনী 1। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আসে দেখো আসে 1.34 গ্রাম। দেখো এরকম আসছে কিনা, তোমাদের আসছে কিনা দেখো তো, 1.34 গ্রাম, এটা আসছে কিনা 1.34 গ্রাম, দেখছো? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমাদের এই অঙ্কটা ওর সাথে মিলছে। তাহলে এই জাতীয় অঙ্ক দেখছো, অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র একসাথে কম্বিনেশন করে আমাদের অঙ্ক আসতে পারে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারতেছো যে অধ্যায়ের প্রথম দিকে একটু সহজ ছিল, কিন্তু শেষের দিকে হচ্ছে কঠিন কঠিন কথাবার্তা। এটা কঠিন বলা যাবে না, যদি তুমি ভালো করে এটা বোঝো তাহলে তোমার কাছে সহজ বলে মনে হবে। তবে অনেক বৃহৎ প্রশ্ন নাই, এখানে আমরা বেসিক লিখে দিলাম, এই জন্য একটার সাথে একটা সম্পর্ক দেখালাম, এই জন্য তোমার কাছে একটু শব্দগুলো কঠিন বলে মনে হতে, তবে বই পড়ে এভাবে বোঝা যাবে না, এই জন্য আমরা একটু বেসিক লিখে দিয়েছি। তো যাই হোক আজকে আমরা না আলোচনা করি, এটা একটু পড়ো, আমরা নেক্সট দিন আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, এবং ক্লাসগুলো যেন মিস না হয়। আচ্ছা, আরেকটা কথা হলো যে আমরা তোমাদের বলছিলাম যে তোমাদের 10 তারিখের মধ্যে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। অনেকেরই এখন আগস্ট মাসের পেমেন্ট বাকি আছে, সো তোমরা যারা এখনও ক্লিয়ার করোনি তারা আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বেতন অবশ্যই 10 তারিখের মধ্যে ক্লিয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।